গুড মর্নিং। আজকে আমার মেঘালয় ট্যুরের শেষ দিন। আজকে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে আমি চলে গেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি শিলংয়ে। 10 মিনিটের রাস্তা, খুব ভালো জায়গা। আপনারাও যখন মেঘালয়ে আসবেন তখন কিন্তু অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখবেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। আমি যখন যাই তখন কিছুই খোলেনি, সব বন্ধ আছে দেখলাম। বাড়ির চারপাশটা ঘুরে এসে রবীন্দ্রনাথের স্মৃতিচারণ করে এখন আমি বেরিয়ে যাচ্ছি মৌসিনরামের পথে। আজকে মৌসিনরাম দেখব, মৌসিনরাম দেখে এসে ফিরে আজকে শিলং থেকে আমি গুয়াহাটি চলে যাব। কালকে সকালে আমার ট্রেন রয়েছে, আর সমস্ত জার্নি আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো মেঘালয়ের শিলংয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। শিলংয়ের প্রাণকেন্দ্র পুলিশ বাজার, সেই পুলিশ বাজার থেকে এই জায়গার দূরত্ব মাত্র 10 মিনিট। এই বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর আসতেন, থাকতেন এবং নিয়মিত যাতায়াত ছিল তার। এখানে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষের কবিতা লিখেছিলেন। এখানে বসেই লেখা হয়েছিল শিলংয়ের চিঠি। অনেকে আমাকে বারবার প্রশ্ন করেছিল বা আজকেও করে, মেঘালয় জায়গাটা কেমন, জানতে চায় শিলং শহরটাই বা কেমন। আমি বলবো তার উত্তর আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের শিলংয়ের চিঠিতে পেয়ে যাবেন। কবিতাটি অবশ্যই একবার পড়ে দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দরভাবে এই শৈলমালার বিবরণ দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাড়ি আজ একটি মিউজিয়াম, যার নাম রবীন্দ্রনাথ টেগর আর্ট গ্যালারি, যেটি মেঘালয় সরকারের অধীনস্থ রয়েছে। এটা হলো বাড়ির সামনের দিক, আর বাড়ির ঠিক সামনেই রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা করা রয়েছে। দেখুন, মেঘালয় রাজ্যের বিধানসভা এর ঠিক পাশেই। দেখুন, এটাই মেঘালয়ের লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আর এই দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। আমি যখন এখানে এসে পৌঁছলাম তখন সময় সকাল 10:30, কিন্তু এখানে এসে দেখলাম যে সবই বন্ধ রয়েছে, অফিস রুমটাও বন্ধ রয়েছে। তাই আর মিউজিয়ামটা দেখা হলো না। বাড়ির চারপাশটা ঘুরে দেখলাম, আর তার সাথে রবীন্দ্রনাথের স্মৃতিচারণ। পাহাড়ের কোলে কি সুন্দর জায়গায় এই বাসস্থান। দেখুন কি অপূর্ব শান্ত নিরিবিলি পরিবেশ। এখানে এক ফোঁটাও আওয়াজ নেই। মেঘালয় বেড়াতে এলে শিলং শহরে তো আসতেই হবে, আর এখানে এলে সবাইকে অনুরোধ করব রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি একবার অন্তত ঘুরে যাবেন। দেখবেন কি অপূর্ব শান্ত নিরিবিলি মনোমুগ্ধকর পরিবেশ এখানে রয়েছে, আর তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুর তো আছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিচারণ করতে করতে আমি শহর থেকে বেরিয়ে পড়লাম। বাঁদিকে দেখুন পাইনের সারিবদ্ধ গাছ। এই পাইনের রাস্তা পথ দিয়ে আমি এগিয়ে চলেছি আজকে আমার প্রধান গন্তব্য মৌসিনরামের পথে। এই যে সোজা রাস্তাটা, এই রাস্তাটা যেটা বেরিয়ে গেছে, এটা চলে যাচ্ছে স্যাক্রেড ফরেস্ট। আমরা যাব এই রাস্তায় আমরা যাব। এই রাস্তায় মৌসিনরাম পড়বে। ডান দিকে দেখুন স্কটল্যান্ড অফ ইস্ট দেখা যাচ্ছে, যার কথা আমি চেরাপুঞ্জি ভ্রমণের গল্পে বলেছিলাম।
আমরা একটা জায়গায় দাঁড়িয়ে চা খেলাম। এখান থেকে দেখাচ্ছে মৌসিনরাম। এই যে দেখুন মৌসিনরাম 15 কিলোমিটার। আমরা এই পথ দিয়ে এসছি, এই পথ দিয়ে আমরা এসছি, এই যাচ্ছি সোজা, এই দিকটায় যাচ্ছি। এখানে চা খেলাম একটা জায়গায়, ছোট বাজার মতো আছে। মৌসিনরাম যাওয়ার আগে মোটামুটি এটাই লাস্ট বাজার। তো একটু চা খেলাম, বিস্কুট ফিস্কুট নিয়ে নিলাম। এবার আমরা মৌসিনরামের উদ্দেশ্যে রওনা দেব। এই দোকানটা থেকে চা খেয়েছি, এই যে এই দোকানটা। সবুজ পাহাড়ে ঘেরা এই আঁকা বাঁকা পথ ধরে আমি চলেছি বৃষ্টির দেশে, যেখানে পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টি হয়। ভেবে দেখুন কি অকল্পনীয় জায়গা। ওই দেখুন মৌসিনরামের দিকে মেঘ হয়ে আছে। কি সুবিস্তীর্ণ তৃণভূমি মেঘে ঢাকা রয়েছে, দেখুন কি অপূর্ব প্রাকৃতিক পরিবেশ। জায়গাটা থেকে মৌসিনরাম ডিভিশন কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। মফলংয়ের থেকে এটা কিন্তু প্রায় 20 কিলোমিটার দূরে, দেখুন এখানে লেখা আছে। আর এই যে এই রাস্তাটা যেটা চলে যাচ্ছে এটা মৌসিনরাম। এই যে এই রাস্তাটা, এখান থেকে মৌসিনরাম যে প্রপার জায়গাটা যেতে সময় লাগবে প্রায় ধরে রাখুন 40 থেকে 45 মিনিট কম করে। রবীন্দ্রনাথ ঠাকুরের শিলংয়ের চিঠির কথা মনে পড়ে যাচ্ছে। দেখুন মেঘ বিছানো শৈলমালা। সামনের সিনটা লক্ষ্য করুন, বুঝতে পারছেন, উপলব্ধি করতে পারছেন কি খেলা চলছে এখানে, কি মেঘের অপূর্ব খেলা। দেখুন কি অবস্থা। এই যে খাদটা রয়েছে, এই যে খাদের ভেতরে যে ফাঁকটা রয়েছে, এই জায়গাটায় নিচ থেকে দেখুন গল গল করে মেঘ ওপরে ধোঁয়ার মতো উঠে যাচ্ছে। এই জন্যই এর নাম মেঘালয়। নামকরণের সার্থকতা, নামকরণ কতটা তাৎপর্যপূর্ণ চোখে দেখুন, নিজের চোখে গল গল করে মেঘগুলো ভেসে ওপরে উঠে যাচ্ছে। দেখুন, জানি না কতখানি ক্যামেরায় ধরা পড়ছে। আমার আশপাশে এই সমস্ত জায়গায় এগুলো কিন্তু মেঘ রয়েছে, কিন্তু চোখে হয়তো দেখা যাচ্ছে না। এই জায়গাটায় কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখুন এই জায়গা থেকে এই ওপরের দিকে দেখুন মেঘগুলো কিন্তু একদম মানে ধোঁয়ার মতো উঠে যাচ্ছে উপরে। দেখুন মনে হচ্ছে ধোঁয়া, কিন্তু ধোঁয়া নয়, এগুলো সব মেঘ। এই যে দেখুন এই ভ্যালিটা একটু আগে পুরো মেঘে ঢাকা ছিল। এই মেঘগুলো এই দিক থেকে ওই দিকের পাহাড়ে যাচ্ছে। এই দিকটা খুব ভালো বুঝতে পারবেন, আমি একটু আগে দেখাচ্ছিলাম। দেখুন দেখুন মেঘগুলোকে দেখুন, মেঘগুলো এই দিক থেকে ওই দিকে যাচ্ছে। এই নিচ থেকে ওপরে উঠে মেঘগুলো ওই দিকে যাচ্ছে। দেখুন আমি এখন এসে পৌঁছলাম মাওজিম্বান কেভে। এই কেভটা মৌসিনরামের ঠিক আগে। দেখুন একটা বিশাল পাহাড়ের নিচে কীরকম একটা গুহা বা কেভ রয়েছে। এই কেভের একটা আকর্ষণও রয়েছে, সেটা আমি বলবো। এই গুহার ভেতরে প্রাকৃতিকভাবে একটি শিবলিঙ্গ তৈরি হয়েছে এবং তার ঠিক ওপরে একটি পাথর থেকে সব সময় ওই লিঙ্গের ওপরে জল পড়ছে অনবরত। আমি আপনাদের যতটা পারি আরও ভালো করে দেখাবো। যেহেতু এই রাজ্যটি একটি খ্রিস্টান রাজ্য, তাই এই জায়গাটি সেরকমভাবে কোনো পূজার্চনার জায়গা বা কোনো তীর্থস্থান হিসেবে রূপান্তরিত হতে পারেনি।
এমনকি এই গুহাতে প্রবেশের আগেও কিছু স্ট্রিক্ট ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে, যেখানে পরিষ্কার বলা রয়েছে যে এখানে কোনো পূজার্চনা করা যাবে না, কোনো মালা দেওয়া যাবে না, কোনো দুধ বা দুধ জাতীয় জিনিস এখানে এনে ব্যবহার করা যাবে না বা নিয়ে ঢোকাও নিষিদ্ধ রয়েছে। কেবলমাত্র একটি দিনেই এখানে পূজার্চনার অনুমতি দেওয়া হয়, আর সেটা হলো শিবরাত্রির দিন। সেই দিন প্রচুর ভক্তগণ, প্রচুর সাধু সন্ন্যাসী অনেক দূর থেকে পায়ে হেঁটে এই জায়গাতে আসেন এবং খুব ধুমধাম করে এখানে মহাদেবের পূজার্চনা করা হয়। এখানে পাহাড়ের ভেতর দিয়ে যে জল পড়ে, মহাদেবের মাথায় যে জল পড়ে, সেই জল একটি উন্নত মানের খনিজ লবণযুক্ত জল, যাকে বলা হয় মিনারেল ওয়াটার। এবং এই গুহার ভেতর দিয়ে একটি ছোট্ট ঝর্ণা মতো প্রবাহিত হয়ে চলেছে এবং সেখানেও এই একই জল পাওয়া যায়, অরিজিনাল হিমালয়ান ওয়াটার। অনেকে এখানে এসে এই জল সংগ্রহও করেন। খাওয়ার জন্য তো বটেই, ফেস ওয়াশের জন্য এই জল খুবই উপকারী। Can I drink this water? Yes, you can drink it. ফাইনালি আমি মৌসিনরাম চলে এসেছি। দেখুন আশপাশের পরিবেশ, প্রকৃতি দেখুন। এখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আমি এখন রয়েছি পৃথিবীর সবথেকে বেশি ভেজা জায়গাতে। এই জায়গাটার নাম হচ্ছে মেঘালয়ের মৌসিনরাম। এখানেই পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত হয়, যার রেকর্ড গিনেস বুক অব ওয়ার্ল্ডেও রয়েছে। এইখানে দেখুন, এই যে সাইনবোর্ডটা হয়তো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, এতটাই মেঘ। দেখুন এখানে লেখা রয়েছে পরিষ্কার, মৌসিনরাম দ্য ওয়েটেস্ট প্লেস অন আর্থ। দেখুন আশপাশের ভিউটা দেখুন, পুরো মেঘে ঢেকে গেছে। এখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে, একটু আগে জোরে পড়ছিল। কি জায়গা দেখুন, পৃথিবীর সবথেকে ভেজা জায়গা এটা। পৃথিবীর ভেতরে সবথেকে বেশি অ্যানুয়াল রেনফল হয় এখানে। এমনও দিন যায় এখানে 40 দিন ধরে টানা বৃষ্টিপাত হয়। গিনিস বুক অব ওয়ার্ল্ডে এর দুখানা রেকর্ড আছে। একটা রেকর্ড 1 বছরে সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার, আর 2 নম্বর রেকর্ড একটা সিঙ্গেল ডেতে সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার। আমি এখন রয়েছি মৌসিনরাম ভিলেজে। এই দেখুন, এই দিকটা পুরো ভিলেজ, এই দিকটা পুরো ভিলেজ। এই যে এই সাইডটা,
আর এখানে দেখুন লেখা আছে মৌসিনরাম ভিলেজ। মৌসিনরাম ভিলেজ এটা। এই দিকে লোকজনের ঘরবাড়ি রয়েছে, গ্রামে যারা থাকে। এই দিকটা বাজারও রয়েছে, বাজারটা এই দিকে পড়বে। আর এই দিকটা যেটা, এই রাস্তাটা যেটা চলে গেছে, এটা শিলংয়ের দিকে চলে গেছে। এবার দেখুন সেই একই জায়গা যেটা আমি যাওয়ার সময় দেখিয়েছিলাম। আমি এখন মৌসিনরাম থেকে বেরিয়ে যাচ্ছি। এই জায়গাগুলোতে পুরো সবজির চাষ হচ্ছে। দেখুন মেঘালয়তে কিন্তু প্রচুর ধান চাষও হয়। এই হলো ধান ক্ষেত, আর এই দিকে কিছু সবজির চাষও হচ্ছে এই দিকটা। কিন্তু এখানে যে ধান চাষ, এই ধান চাষ কিন্তু সাধারণত আমাদের যে ধান চাষ তার সাথে মেলে না। এখানকার ধান চাষের যে পদ্ধতি আর আমাদের ধান চাষের যা পদ্ধতি, দুটো আলাদা পদ্ধতি। এখানে একবারেই যা বীজ বপন করা হয় সেখান থেকেই একেবারে গাছ হয়, আর আমাদের ক্ষেত্রে একবার বীজ বপন করার পরে যখন গাছ ছোট ছোট থাকে তখন সেই গাছগুলোকে তুলে আবার অন্য জায়গায় সেই গাছগুলোকে ভালোভাবে লাগানো হয়। দেখুন রাস্তার ধারে কত সবজির দোকান। মৌসিনরামের রাস্তায় এরকম অনেক সবজির দোকান দেখতে পাবেন, ঠিক রাস্তার ধারে, যেখানে বিভিন্ন রকমের সবজি বিক্রি হচ্ছে। এখানে অনেক সস্তায় আপনি সবজি কিনতে পারবেন। তার কারণটা হলো এখানকার এই যে গ্রামবাসীরা যারা এই দোকান দিয়েছেন তাদের প্রত্যেকেরই নিজস্ব ক্ষেত রয়েছে, এবং তারা এই ক্ষেত থেকেই কিন্তু এই সবজি উৎপন্ন করে নিজেরাই বিক্রি করছেন নিজেদের বাড়ির সামনে দোকান দিয়ে। আমি দেখাবো এই গ্রামবাসীদের সবজি ক্ষেত, কিভাবে এখানে সবজি চাষ এনারা করেন সেটাও দেখাবো। দেখুন কত সুবিস্তীর্ণ জায়গা জুড়ে এখানে ধান চাষ করা হয়। ধান চাষের পাশাপাশি এখানে প্রচুর সবজিরও চাষ করা হয়, সেটাও আমি আপনাদের দেখাবো। দেখুন এখানে কিভাবে সবজির চাষ করা হয়। আমি একটি পাহাড়ের ওপর থেকে এখানকার গ্রামবাসীদের সবজি ক্ষেত আপনাদের দেখাচ্ছি। দেখুন পাহাড়ের কোলে কিভাবে সবজির চাষ হচ্ছে। আমি এসছি এই দিক দিয়ে, আর আমি যাব এই দিকে। এখন যে রাস্তাটা দেখাচ্ছি, ওই আমার গাড়ি ওইখানে দাঁড়িয়ে আছে। আজকে ফেরার পালা। আমি কালকে রাতেই গুয়াহাটি পৌঁছে গেছিলাম। কালকে রাতে আমি গুয়াহাটিতেই ছিলাম। এই আমার ট্রেন সরাইঘাট এক্সপ্রেস। দেখুন এখন ঘড়িতে সময় ঠিক 12টা বেজে 20 মিনিট। 1 2 3 4 6 ডাউন গুয়াহাটি হাওড়া সরাইঘাট এক্সপ্রেস ঠিক তার রাইট টাইমে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। একটা কথা বলে রাখি, এই জায়গাগুলোতে ঘুরতে এলে এই রুটের সবথেকে ভালো ট্রেন হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস, এবং সরাইঘাট এক্সপ্রেসকে এই রুটের সবথেকে প্রিমিয়াম ট্রেনও বলা হয়।
এটা দেখুন, এটাকে বলা হয় দ্বীপের বিল। এই জায়গাটা আসামে কামাখ্যার কাছে। মোটামুটি আসামের ভেতর দিয়ে যতক্ষণ ট্রেন চলবে আপনারা যাওয়া আসার পথে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। দেখুন, এখানে দ্বীপের বিল খুব ভালোভাবে দেখা যাচ্ছে।